সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, ভাবুন তো, ভারত চীনের কাছ থেকে মুদ্রা কিনে সেই মুদ্রায় রাশিয়ার তেলের দাম পরিশোধ করছে। ব্যাপারটা কি খুব স্বাভাবিক? আপনাদের কাছে কেমন মনে হয়? বাট এটাই ঘটছে। ভারত চীনা মুদ্রায় রাশিয়ার কাছ থেকে তেল কিনতে বাধ্য হচ্ছে। সেক্ষেত্রে আমরা অনেক সময় বলে থাকি রাশিয়া হচ্ছে ভারতের অকৃত্রিম বন্ধু, কিন্তু চীনও তো রাশিয়ার ভালো বন্ধু। তাহলে এখানে অর্থের কাছে, স্বার্থের কাছে অথবা ভূ রাজনীতির খেলায় ভারত কি চীনের কাছে হেরে গেল বন্ধুত্বের প্রমাণ দিতে রাশিয়ার কাছে? এর ভেতরে কিন্তু জড়িয়ে আছে পাকিস্তানও। কিভাবে জড়িয়ে গেছে পাকিস্তান? এবং এই যে চীনা মুদ্রা ইউয়ান, রাশিয়ার তেল, ভারতকে পরিশোধ করতে হচ্ছে দাম ইউয়ানে, এর ভেতরে আসল প্যাচটা কোথায়, আসল ঘটনা কোথা থেকে ঘটছে এবং কি ঘটছে, এই বিষয়ে একদম বিস্তারিত আমি আলোচনা করার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আর টক উইথ সিরাজ ইনসাইটের সাথে থেকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে আরও সুন্দরভাবে স্মুথলি এগিয়ে যাওয়ার জন্য আপনারা সবাই সহযোগিতা করবেন, এই প্রত্যাশা রেখে চলুন বিস্তারিত আলোচনায় চলে যাই। দর্শক, আমরা সবাই জানি ভারতের সাথে রাশিয়ার সেই ঐতিহাসিক কাল থেকে বলা যায় বন্ধুত্ব। বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে আজ থেকে 54, 55, 56 বছর আগের কথা, সেই সময় থেকে রাশিয়া ভারতের বন্ধু। শুধু তাই না, তারও আগের থেকে চীনের সাথে কিন্তু একসময় রাশিয়ার যুদ্ধ হয়েছিল। চীনের সাথে ভারতের কয়েকবার যুদ্ধ হয়েছে। চীনের সাথে ভারতের প্রতিদ্বন্দ্বিতা এত মারাত্মক, সেটা সর্বক্ষেত্রে বিস্তৃত। সামরিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, আঞ্চলিক ভূ রাজনীতির ক্ষেত্রে, বাণিজ্য ক্ষেত্রে, বিশ্ব অঙ্গনে প্রত্যেকটা জায়গায় ভারত চীনকে প্রতিদ্বন্দ্বিতা মনে করে। আলটিমেটলি চীনও একইভাবে ভারতকে দেখে। কিন্তু দিনে 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 চীনের সাথে রাশিয়ার বা রাশিয়ার সাথে চীনের অনেক গভীর সম্পর্ক হয়ে গেছে। এই রকম একটা প্রেক্ষাপটে এখন যে পরিস্থিতি, রাশিয়া এইরকম একটা পর্যায় থেকে আস্তে আস্তে এখন এমন একটা প্রেক্ষাপটে এসে দাঁড়িয়েছে, চীন ও রাশিয়ার বন্ধু, ভারত ও রাশিয়ার বন্ধু। অথচ আন্তর্জাতিক অঙ্গন থেকে শুরু করে দ্বিপক্ষীয় আঞ্চলিক সব জায়গায় ভারত এবং চীন মারাত্মক রকমের প্রতিদ্বন্দ্বী। আমি আগেই বললাম সে কথা। এই জায়গায় প্রশ্ন আছে, রাশিয়া আসলে দুই শক্তির ভেতরে কিভাবে সম্পর্ক মেনটেন করে, ভারতের সাথে এবং চীনের সাথে কিভাবে সম্পর্ক ধরে রাখে। আমরা পেছনে গেলে দেখব রাশিয়া কিন্তু চীনকেও S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েছে, আবার ভারতকেও দিয়েছে। অথচ এই ভারত আর চীন এত মারাত্মক প্রতিদ্বন্দ্বী। তাহলে প্রশ্ন এসে যায়, আমি নিজেই অনেক সময় মনে মনে ভাবি যে আসলে রাশিয়ার বড় বন্ধুকে, কাছের বন্ধুকে। আমি কোনো কোনো এপিসোডে কোনো কোনো জায়গায় বলেছি যে ভারত ও রাশিয়ার বন্ধু, চীন ও রাশিয়ার বন্ধু, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে চীনই রাশিয়ার সবচেয়ে কাছের বন্ধু, একথা বলতেই হবে। কারণ বিশ্ব রাজনীতি, বিশ্ব ব্যবস্থা এগুলো পরিবর্তন করে দেওয়ার ক্ষেত্রে রাশিয়া এবং চীন একসাথে এক মেরুতে বসে কাজ করছে, এবং সেই সাথে আছে ইরান। ভারত কিন্তু ঠিক ওইভাবে নেই রাশিয়া বা চীনের সাথে। এত যে কথা বললাম, কেন বললাম? এখানে মূল আলোচনা যেটা, বা কেন এই কথা বলছি তার উত্তর হচ্ছে, রাশিয়া আর ভারত এত গভীর বন্ধুত্ব তাদের ভেতরে, এত ঘনিষ্ঠ মিত্র, তারপরেও রাশিয়া ভারতকে বাধ্য করেছে চীনা মুদ্রায় রাশিয়ার তেল কিনতে। ভারত বিপুল পরিমাণে তেল কেনে রাশিয়া থেকে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরে আমেরিকা এবং পশ্চিমা দেশগুলো যখন রাশিয়ার উপরে প্রচণ্ড রকমের নিষেধাজ্ঞা দিল এবং অত্যন্ত দ্রুত গতিতে, তখন রাশিয়া পশ্চিমা দুনিয়া বাদ দিয়ে এই দক্ষিণ পূর্ব এশিয়ার দিকে নজর দিল এবং তার ব্যবসা, তেলের বাজার এই দিকে ঘুরিয়ে দিল। এই ঘুরিয়ে দেওয়ার ক্ষেত্রে চীন এবং ভারত, রাশিয়ার দুই মিত্র দেশ, তারা দুই দেশ
রাশিয়ার কাছ থেকে বিপুল পরিমাণে তেল কিনতে থাকলো। এখানে রাশিয়া অবশ্যই সুবিধা দিয়েছিল, তেলের দাম কমিয়ে দিয়েছিল। যেহেতু নিষেধাজ্ঞা এবং রাশিয়া পশ্চিমা বাজারে তেল বিক্রি করতে পারছে না এবং একটা পর্যায়ে এসে পশ্চিমা বাজারে তেল বিক্রি করার সিদ্ধান্ত থেকেও সরে আসলো রাশিয়া, যে আমরা পশ্চিমাদেরকে তেল দেব না, এশিয়ার দিকে তার তেলের বাজার সম্প্রসারণ করলো। সেই জায়গায় ভারত এবং চীন দুই দেশই রাশিয়ার কাছ থেকে তেল কিনতে থাকলো। কিন্তু সংকটটা কোথায় লাগলো? সংকট লাগলো যেহেতু রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা, সেক্ষেত্রে রাশিয়া ডলার এবং ইউরোতে কিন্তু লেনদেন করতে পারছিল না। এইটা হলো বড় সংকট। ওই যে পেট্রো ডলার দিয়ে যে হাতে মারে ভাতে মারে আমেরিকা, রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দিয়ে একই কাজ করতে থাকলো। যেহেতু নিষেধাজ্ঞা, অতএব কেউ তো রাশিয়ার সাথে বাণিজ্যে আসে না, ব্যবসা বাণিজ্য বেচা কেনায় আসে না। আবার রাশিয়া যে কারোর সাথে বেচা কেনা করবে, সুইফট সিস্টেমে ঢুকতে পারছে না, নিষেধাজ্ঞা, ফলে ইউরো বা ডলার কোনোটাই ব্যবহার করতে পারছে না। তখন রাশিয়া চেষ্টা করলো তার নিজস্ব মুদ্রায় অথবা চীনা মুদ্রা আন্তর্জাতিক বাজারে মোটামুটি বেশ গ্রহণযোগ্য, আরএমবি, এই চীনা মুদ্রায় রাশিয়া লেনদেন করতে চাইল। কিন্তু ভারত যেহেতু চীনের একদম জানের শত্রু, সেক্ষেত্রে ভারত তো এটাই রাজি হবে না। এটা গেল রাজনীতির কথা। আর কৌশলগত এবং নিজস্ব স্বার্থের কথা, যেটা ভারত রাজি না হয়ে ভারত রাশিয়াকে প্রস্তাব দিল যে আমরা লোকাল কারেন্সিতে লেনদেন করি, সেক্ষেত্রে তুমি রুপিতে দাম নাও, অর্থাৎ আমরা রুপি দিচ্ছি, তুমি রুপি নাও। এখন রাশিয়ার কাছ থেকে তো বিপুল অঙ্কের অর্থের তেল কেনে ভারত, আর রাশিয়ার বাজারে তো রুপি এত চলবেও না। তাহলে কি করবে? তাহলে তো এই রুপি জড়ো করে রাখতে হবে। কিন্তু বৈদেশিক মুদ্রা হিসেবে যেটা সঞ্চয় করে রাখি আমরা, ডলার ইউরো এগুলো আমরা যেভাবে রাখি, তেমনি রাশিয়াকে তো এই টাকা, এই ইন্ডিয়ান রুপি সঞ্চয় করে রাখতে হবে। এত রুপি কি করবে? রুপি যদি সঞ্চয় করা শুরু করে তাহলে ভারতে বেশ একটা টান পড়বে। তখন ভারত আবার রুপি বেশি ছাপাবে, তখন এই রুপির দাম কমে যাবে। তখন রুপির দাম কমে গেলে রাশিয়া মার খেয়ে যাবে। এই যে অর্থনৈতিক একটা কূটকৌশল এবং চালাকি, চতুরতা, নিজস্ব স্বার্থ দেখা, এই দুই বিষয় ভারত এবং রাশিয়া দুই দেশের ভেতরেই কাজ করেছে। এইটা কাজ করার পরে প্রথম দিকে যেহেতু ভারত রাজি হয়নি এবং রাশিয়াও খুব চাপাচাপি করেনি, তখন আপাতত তার তেল তো বিক্রি করতে হবে। কিন্তু যখন রাশিয়া দেখেছে এই প্রচুর পরিমাণে রুপি নিলে তার ওখানে জমে যাচ্ছে, তার বৈদেশিক মুদ্রা হিসেবে শক্তিশালী মুদ্রা তো রুপি না, বৈদেশিক মুদ্রা বা রিজার্ভের জন্য রুপি তো খুব শক্তিশালী মুদ্রা না, সেই কারণে সে চীনের ইউয়ানটা রাখতে চায়। একটা পর্যায়ে গত বছরের অক্টোবর মাসের দিকে খুব চাপ দিয়েছিল রাশিয়া যে ভারতকে হয় রুবেলে অথবা চীনা মুদ্রা ইউয়ানে এই দাম পরিশোধ করতে হবে তেলের। তখন একটা পর্যায়ে গিয়ে ভারত এখন চীনা মুদ্রায় এই রাশিয়ান তেলের দাম পরিশোধ করছে। তার মানে এখন এখানে বিজয়ের হাসি হাসছে চীন বিজয়ের হাসি হাসছে এই কারণে যে ভারত যে দেশটি রাশিয়ার কাছ থেকে বছরে প্রায় বাংলাদেশি টাকায় 6 লাখ কোটি টাকার তেল কেনে। আমাদের বাজেট হয়েছে 8-9 লাখ কোটি টাকার, সেখানে ভারত শুধু রাশিয়ার কাছ থেকে তেল কেনে 6 লাখ কোটি টাকা। চিন্তা করুন কি বিপুল পরিমাণে তেল ভারতের প্রয়োজন হয় এবং রাশিয়ার কাছ থেকে কেনে। এই বিপুল অঙ্কের অর্থ এখন রাশিয়াকে চীনা মুদ্রায় দিতে হচ্ছে। তার মানে আন্তর্জাতিক অঙ্গনে চীনা মুদ্রার দাম বেড়ে গেল, মূল্য বাড়লো, মর্যাদা বাড়লো, আন্তর্জাতিক অঙ্গনে ব্যবহারটা বাড়লো। আর রাশিয়াও এক ধরনের তার ফরেন কারেন্সিতে রিজার্ভে একটা নিরাপদ মুদ্রা পাচ্ছে, চীনা মুদ্রা। ডলার বা ইউরোর দিকে রাশিয়া আর যেতে চায় না। এখানে খুব উদার মনা যারা, তারা বলবে যে রাশিয়া তার সুবিধার জন্য এটা করছে, নিষেধাজ্ঞা এড়ানো বা যাতে তার টাকা, তার ডলার রিজার্ভ আটকে না দিতে পারে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আসলে বাস্তবতা, মানে হার্ড টকিংয়ে গেলে, শক্ত কথায় গেলে, এইটা হচ্ছে বাস্তবতা যে চীন, রাশিয়া, ইরান এরকম বেশ কিছু দেশ এবং ব্রিক্স,
তারা তো ডলারাইজেশন করতে চায়, অর্থাৎ ডলারের ব্যবহার তারা করবে না। যখন ডলারের ব্যবহার করবে না তখন আলটিমেটলি ডলারের দাম কমে আসবে এবং ডলারের যে আন্তর্জাতিক প্রভাব এটা কমে আসবে। এই পেট্রো ডলার সিস্টেম আস্তে আস্তে ভেঙে যাবে। তখন আমেরিকা অর্থনৈতিকভাবে আলটিমেটলি দুর্বল হয়ে যাবে। যখন দুর্বল হয়ে যাবে তখন তার সারা বিশ্বতে এই যে ছড়ি ঘুরিয়ে বেড়ানো 850 ঘাঁটি সারা বিশ্বে, যেখানে সেখানে ঘাঁটি বানানো, সামরিক ঘাঁটি বানানো, যেখানে খুশি সেখানে সামরিক অভিযান চালিয়ে দেওয়া, এইগুলো আর করতে পারবে না। অটোমেটিক সে দুর্বল হয়ে যাবে। এই জায়গা থেকে রাশিয়া, চীন তারা প্ল্যান করেছে যে তারা ডলার বা ইউরোতে লেনদেন করবে না, চীনা মুদ্রা অথবা রাশিয়ান মুদ্রা। সেই জায়গা থেকে এখন ভারত যদি প্রতি বছর এইরকম 50 বিলিয়ন ডলার বা 5,000 কোটি ডলারের লেনদেন করে রাশিয়ার সাথে ইউয়ান মুদ্রায়, অর্থাৎ চীনা মুদ্রায়, তাহলে পরিস্থিতি কোথায় যায়? সম্প্রতি গত 2 দিন আগে আমি আর একটা খবর বলেছিলাম। গত 2 দিন আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দিয়েছেন যে তিনি আর ইউরোপের কোনো দেশের কাছে ইউরো অথবা ডলারের তেল বিক্রি করবেন না। তাদেরকে হয় রুবলে অথবা চীনা মুদ্রা ইউয়ানে তেল কিনতে হবে। তো এই যে ঘটনাটা রাশিয়া, ভারত, চীন এখানে ঘটালো, এখানে বিজয়ের হাসি হাসলো চীন, ভারত বেচারা হয়ে গেল। এই মুহূর্তে ভারত কিন্তু রাশিয়ার বিকল্প হুট করে করতেও পারবে না, কারণ প্রচুর পরিমাণে ইন্ডিয়াতে বেসরকারি রিফাইনারি অর্থাৎ তেল শোধনাগার গড়ে উঠেছে যারা রাশিয়ার ভারী তেল শোধন করে। তার মানে এই প্রযুক্তি এখানে রয়েছে। এখন সেই সমস্ত তেল শোধনাগার অন্য কোনো তেল কিন্তু শোধন করতে পারবে না, পরিশোধন করতে পারবে, রিফাইন করতে পারবে না, রাশিয়ার তেলই লাগবে। এবং হুট করে তারা এই প্রযুক্তি চেঞ্জ করতে পারবে না। সেক্ষেত্রে রাশিয়া থেকে তেল কিনতে হলে এখন এই ইউয়ানে তাদেরকে দাম পরিশোধ করতে হবে। আর রাশিয়া থেকে তেল তারা কেন কিনছে? ওই যে ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া যেহেতু তুলনামূলক কম দামে তেল দিয়েছে, তখন চীন এবং ভারত ব্যাপকভাবে রাশিয়ার কাছ থেকে তেল কেনা শুরু করেছে। এই তেল কেনা শুরু করার পরে এইটা যখন ভারতের জমজমাট ব্যবসা হয়ে গেছে, তখন বেসরকারি খাতের বহু কোম্পানি, বহু লোকজন তারা এই তেল রিফাইনারি প্রতিষ্ঠা করেছে, রাশিয়া থেকে তেল এনেছে এবং এখানে তেল রিফাইন করে বিক্রি করেছে, ব্যাপকভাবে লাভবান হয়েছে। এখন লাভবান হয়েছে, বেশ ভালো কথা। এখন তাদেরকে ইউয়ানে অর্থাৎ চীনা মুদ্রায় তেলের দাম পরিশোধ করতে হচ্ছে। এর ভিতরে ঘটে গেছে আর এক ঘটনা। পাকিস্তান কিন্তু সম্প্রতি বিশেষ করে মধ্যপ্রাচ্যের এই ক্রাইসিসের কারণে রাশিয়া থেকে তেল কেনা শুরু করেছে। তারাও তুলনামূলক সস্তায় তেল পাচ্ছে। যাই হোক, পাকিস্তান যেহেতু রাশিয়ার কাছ থেকে তেল কিনছে একটু সস্তায়, তারা অবলীলায় ইউয়ান দিয়ে তেল কিনছে। রাশিয়ার, চীনের সাথে পাকিস্তানের সম্পর্ক খুবই ভালো, অতএব চীনের মুদ্রা ব্যবহার করে পাকিস্তান রাশিয়ার কাছ থেকে তেল কিনছে। এখন রাশিয়া ভারতকে চেপে ধরেছে যে তোমাকেও তেল চীনা মুদ্রায় কিনতে হবে, কারণ পাকিস্তান কিনছে, তোমার কিনলে সমস্যা কোথায়? তুমি তো আমার সাথে রাজনীতি করছো না, তুমি আমার পণ্য নিচ্ছ, তুমি আমার টাকা পরিশোধ করবা, তুমি আমার টাকা দিবা চীনের টাকা, অন্য কোনোটা না। এই জায়গায় ভারত এক রকমের গেঁড়া কলে পড়ে গেছে। এক চতুর্মুখী একটা চক্রের ভেতরে পড়ে চীন, রাশিয়া, পাকিস্তান, ভারত, এই চতুর্মুখী চক্রের ভেতরে পড়ে ভারত এখন চিরপ্রতিদ্বন্দ্বী চীনের কাছ থেকে ইউয়ান কিনে নিয়ে সেই কেনা মুদ্রা রাশিয়াকে দিতে হচ্ছে তেল কিনতে। ভারত রাশিয়ার কাছ থেকে গত বছর অর্থাৎ 2025 সালে প্রায় 50 বিলিয়ন অর্থাৎ 5,000 কোটি ডলারের তেল কিনেছে। চীনও প্রায় একই রকমের তেল কিনেছে রাশিয়ার কাছ থেকে। বিপুল পরিমাণে তেল এই দুই দেশের কাছে বিক্রি হয়ে যাচ্ছে এবং রাশিয়া চীনা মুদ্রা ইউয়ান তার ফরেন কারেন্সিতে রাখছে, রিজার্ভে রাখছে। পাকিস্তানও ঢুকে গেছে এখানে। তার মানে এখানে আবার ভূ রাজনীতির খেলায়, বিশ্ব রাজনীতির দাবার কোর্টে যদি আমরা বিষয়টা দেখি, তাহলে দেখতে হবে যে চীন, রাশিয়া যে বলয়, সেই বলয়ে ভারত আছে, পাকিস্তান ঢুকেছে এবং তারা ডলারাইজ করার একটা প্রক্রিয়া কিন্তু ভালো মতো শুরু করেছে। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা এখানেই শেষ করতে চাই। তবে যাবার আগে আমি আপনাদের কাছে জানতে চাই, এই যে ভারত রাশিয়ার কাছ থেকে চীনা মুদ্রায় তেল কিনতে বাধ্য হচ্ছে, এটা আসলে ভারতের জন্য নিঃসন্দেহে
একটা চাপের ব্যাপার, কৌশলগত পরাজয়। কিন্তু এর ভিতর দিয়ে কি বিশ্বে যে ডলারাইজেশনের অর্থাৎ ডলার মুক্ত করার যে একটা প্রবণতা, সেই প্রবণতা খানিকটা জোরদার হলো কিনা এবং পাকিস্তান ঢুকে এই বলয়কে আরও শক্তিশালী করলো কিনা, আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং টক উইথ সিরাজ ইনসাইটের সাথেই থাকবেন। আপনারা সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে, চ্যানেলটি শেয়ার করলে এই চ্যানেলটি দ্রুত গতিতে এগিয়ে যাবে এবং নিত্য নতুন এই রকমের বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আপনাদের। আশা করি আপনারা সে কাজটি করবেন। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাই। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।